গুড। সমস্ত চিন্তাগুলো কার বলেন তো? স্বদেশ চিন্তা, ধর্মচিন্তা, সকল চিন্তাগুলো কার? আহমেদ শরীফ, আবুল কালাম শামসুদ্দিন, সৈয়দ আলী হাসান। এক নম্বর অ্যান্সার দিয়েছে আহমদ শরীফ। আসো আহমদ শরীফ, থ্যাংক ইউ। এবার আমরা চলে আসি সৈয়দ আলীল্লাহ। এখানে দুটো কথা আপনাকে খুবই মনে রাখতে হবে। সৈয়দ আলীল্লাহকে বলা হয় চেতনা প্রবাহিত প্রকাশ ঘটান, তিনি চেতনা প্রবাহিত লেখক। তাকে আবার বলা হয় অস্তিত্ববাদী লেখক। এই অস্তিত্ববাদী লেখক কিন্তু সৈয়দ আলীল্লাহ অস্তিত্ববাদী লেখক। তিনি এক্সটেনশিয়ালিজমের লেখক, অস্তিত্ববাদী লেখক তিনি সৈয়দ আলীল্লাহ। তার লেখার একটা প্রধান বিষয়বস্তু হচ্ছে বক ধার্মিকদের বিরুদ্ধে, ভণ্ড ধার্মিকদের বিরুদ্ধে তার লেখার একটা প্রধান কন্টেন্ট। বক ধার্মিক বিরোধী ছিলেন তিনি মারাত্মকভাবে, এবং আপনারা সেটা বোধহয় জানেন। এই জন্যই তিনি লিখেছেন লাল সালুর মতো উপন্যাস। সৈয়দ আলীর বিখ্যাত উপন্যাস লাল সালু। আপনার মেইন ক্যারেক্টার যেটা সেটাও জানেন, সেই মেইন ক্যারেক্টার নাম কি? মজিদ। বাড়ি তার নোয়াখালী, সেটাও বোধহয় জানেন। একসময় ময়মনসিংহ গিয়েছিল, টাকা পয়সা ইনকাম করতে পারে নাই। পরে সে কোথায় মহব্বত নগরে গিয়ে ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছে। সবচেয়ে ভালো ইনকাম কিন্তু ধর্মে। ধর্মে একটা মেসিভ ইনকাম যারা চালাক তারা কিন্তু ঠিকই বুঝে। ঠিক আছে, খুব সহজ। সেটা আপনি যে ধর্মের হন, আপনি যদি আমাদের ইসলাম ধর্মের হন, সেটাও আপনি ধর্ম নিয়ে খুব সহজে ব্যাপক ইনকাম করতে পারবেন। এই যে দেখেন, 200 উপন্যাস যদি আপনি না পড়ে 200 নবীর কাহিনী পড়েন, তাহলে আপনার মতো বড় আলেম খুব কম হবে। 200 উপন্যাস আপনার পড়া নিষ্প্রয়োজন। আপনি যদি 200 নবী রাসূলের কাহিনী জানেন, তাহলে আপনি সারা বছর ওয়াজ করে করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। অনুরূপভাবে হিন্দু ধর্মে আপনি 200 শ্লোক পড়ে, আপনি যদি 200 শ্লোক মুখস্থ রাখেন, তাহলে হিন্দু ধর্মে আপনি সবচেয়ে বড় একটা পুরোহিত। 200 শ্লোক বা 2000 শ্লোক মুখস্থ রাখেন, দেখবেন হিন্দু ধর্মে আপনারা এসে সরাসরি দেবতা মনে করা শুরু করেছে। তো এইভাবে ধর্মটাকে পুঁজি করা খুব সহজ। সেই বিষয়টা নিয়ে সৈয়দ আলীর আক্ষেপ ছিল। সৈয়দ আলীর আক্ষেপ ছিল, তাই তিনি কি উপন্যাস লিখেছেন? লাল সালু উপন্যাস। অনুরূপভাবে তার বিখ্যাত উপন্যাস চাঁদের অমাবস্যা, এটা নায়ক আসে, এই নায়কের নাম হচ্ছে আরেফ আলী। এবার আপনারা বলেন, এই চাঁদের অমাবস্যা আর লাল সালু, এই দুইটা থেকে আপনারা কোনটা শুনতে চান? এই দুটাই কিন্তু এই ধর্মান্ধতা নিয়ে রচিত। উম, আচ্ছা, এর মানে আপনারা সবাই আছে লাল সালু পারেন নাকি? হ্যাঁ, তাসলিম আক্তার। তাহলে চাঁদের অমাবস্যাটা আমি একটু বলে দিই। এখানে একটু খেয়াল রাখতে হবে, একবার এসেছে চাঁদের অমাবস্যা না অমাবস্যা, তাহলে খেয়াল করতে হবে এটা কিন্তু চাঁদের অমাবস্যা সৈয়দ আলী। এখানে যে মাস্টার থাকে আরিফ আলী, আর আরিফ আলী থাকে যার বাড়িতে, সেই বাড়ির মুরব্বী থাকে একজন, তিনি আবার অবশ্য হজ করা, সৌদি আরব থেকে ফেরত। ওনার নাম হচ্ছে দরবেশ। আর ওনার একজন ছোট ভাই থাকে, সেই ছোট ভাইয়ের নাম হচ্ছে কাদের। কাদেরকেও মানুষ বলে, ওই এলাকার মানুষ কাদেরকে বলে মিনি দরবেশ, মানে সেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তো সেও অত্যন্ত ভালো মানের। তাহলে এই লোক হচ্ছে দরবেশ, প্রচুর নামাজ পড়ে, এই লোক প্রচুর নামাজ পড়ে, সে হচ্ছে মিনি দরবেশ, বড় ভাই বড় দরবেশ, এবার মিনি দরবেশ। আর আরিফ আলী হচ্ছে একজন স্কুল মাস্টার। সে যেই স্কুলে চাকরি করে, সেই স্কুলটার মালিক দরবেশ সাহেব। যেই বাড়িতে তিনি থাকে, সেই বাড়ি দরবেশের বাড়িতে তিনি থাকেন। যে বাড়িতে খান, সেটাও দরবেশের বাড়িতে খান। তাহলে আরিফ আলীর সমগ্র জীবনে নির্ভর করছে কার উপরে? দরবেশের উপর। আরিফ আলীর সাথে দরবেশের কাদের দুজনের ভালো সম্পর্ক। একদিন আরিফ আলী বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা মহিলার কান্নার শব্দ শুনতে পেলেন। আরিফ আলী কিছুক্ষণ দাঁড়ালেন, রাস্তার পাশে দাঁড়ালেন, কান্নার শব্দ কেন ভেসে আসছে? আরিফ আলী দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আরিফ আলী দেখলেন কিছুক্ষণ পর হন হন করে একটা লোক হেঁটে যাচ্ছে, চলে যাচ্ছে। যে হন হন করে লোকটা যাচ্ছে, এই লোকটা দেখতে কাদের মতো, তবে তিনি শিওর নন এটা আসলে কাদের কিনা। এবার আরিফ আলী কি করলেন? কাদের জঙ্গল থেকে কেন বের হলো? আরিফ আলী জঙ্গলে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখলেন এটা কাদের কিনা, আসলে তিনি সংশয় আছেন। কাদের মতো মনে হচ্ছে, তবে কাদের কিনা। তিনি জঙ্গলে প্রবেশ করে দেখলেন একটা মেয়ে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, ধর্ষিত। পরে আরিফ আলী এবং তাকে হত্যা করা হয়েছে, গলা টিপে হত্যা করা হয়েছে। ওটা আরিফ আলী চিন্তায় পড়ে গেলেন, কি করবো, এটাকে কাদের কিনা আমি শিওর হবো কেমন? আমি কি এলাকাটাকে সমগ্র ঘটনাকে সকলকে বলে দিব? যদি আমি সকলকে বলেই দিই, আমি তো এখন শিওর না এটা কাদের কিনা। চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে যায়, এমন সময় কাদেরই তার কাছে আসে। এসে আরিফ আলীকে বলে যে, মাস্টার তুমি যা দেখে ফেলেছো কাউকে আর এই ঘটনা তুমি বলো না। পরবর্তীতে আরিফ তো এবার নিশ্চিত হয়ে যায় ঘটনা কি ঘটেছে, কাদের ঘটেছে। এবার আরে ভাবে আমি কি বলে দিব? আমি বলে দিলাম আমার যে বাড়ি, যে বাড়িতে থাকি, সেই বাড়িতে থাকা হবে না। যদি বলে দেই তাহলে যে বাড়িতে খাই, সেই বাড়িতে খাওয়া হবে না। যদি বলে দেই যে স্কুল থেকে করে টাকা কামাই, সেটাও টাকা কামানো হবে না। আমার অসুস্থ মা আছে, বোন আছে, আমি কেমনে কি করবো? অথবা জনগণ কেন বিশ্বাস করবে? জনগণ তো বিশ্বাস করবে না। যে এই দরবেশের ভাই কাদের, যে মিনি দরবেশ সেই কাজ করতে পারে, এটা জনগণকে বিশ্বাস করা সম্ভব হবে না। এই যে আরিফ আলী একটা দোটানায় পড়ে যায় সমগ্র উপন্যাসের বিষয়বস্তু এটাই। লাস্ট পর্যন্ত পুলিশের কাছে গিয়ে আরিফ আলী বলে, যে পুলিশের কাছে বলেই দেয় এই ঘটনা ঘটেছে। তারপর বলেন তো পুলিশ কি বিশ্বাস করেছে যে এটা কাদেরই করেছে? পুলিশও বিশ্বাস করে নাই। এই তো বুঝেছেন। এই যে সে বলবে কি বলে না, যে একটা দিলান্ত পড়ে গেছে, এটা কি বলা হয়? অস্তিত্ববাদ। এটা কি বলা হয়? অস্তিত্ববাদ। 1 মিনিট আমার বিরতি, 1 মিনিট। আপনারা বুঝতে পেরেছেন? এই যে আরিফ আলী টেনশন পড়ে গেল, সেই বিষয়টা বলবে কি বলবে না, এটা কি বলা হয়? অস্তিত্ববাদ। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এই যে আরিফ আলী টেনশন পড়ে গেল, সেই বিষয়টা বলবে কি বলবে না, এটা কি বলা হয়? অস্তিত্ববাদ। তাহলে অস্তিত্ববাদ বিষয়টা ক্লিয়ার হলো। এই যে সে একটা অস্তিত্বের ক্রাইসিস পড়েছে, এটা হচ্ছে অস্তিত্ববাদ। ওকে, ক্লিয়ার? হুম, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা এই জন্য তাকে বলা হয় অস্তিত্ববাদের। আর চেতনা প্রবাহ রীতি, চেতনা প্রবাহ রীতি বলতে এই যে শুরু থেকে শুরু করে, শুরুতে ঘটনাটা কিন্তু শুরুতে ঘটলো, কিন্তু শেষ পর্যন্ত একটা চেতনার মধ্যে দিয়ে সেটা নিয়ে গেলে উপন্যাস, এই জন্য এটাকে বলা হয় চেতনা প্রবাহ রীতি। তাহলে আমরা লাল সালু চাঁদের অবশ্যই বুঝে ফেললাম। কাদর নদী কাদর উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে যে আমাদের যে নদী ভিত্তিক যে সভ্যতা, এখানে একটা নদী থাকে, সেই নদীটা মারা যায়। এবার খেয়াল করে দেখুন, একটা নদী মারা গেলে আমাদের দেশে কত গভীর প্রভাব পড়তে পারে, সেটা নিয়ে রচিত সেই বিখ্যাত উপন্যাস হচ্ছে কাদর নদী কাদর। হ্যাঁ, আলফাজুদ্দিন বড় দরবেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এই কাদর মধ্যে আমরা দেখতে পাই যে একটা নদী মারা গেছে। নদীটা মারা যাওয়ার সাথে সাথে প্রতীকী চিহ্ন পাশে একটা গাছ থাকে, সেই গাছটা দেখে সেই গাছটা মারা গেছে। এবার দেখুন, নদী মারা যাওয়ার সাথে সাথে এই অঞ্চলে যত পাটনি ছিল, পাটনি মানে হচ্ছে আপনারা জানেন মাঝি। তাহলে এই মাঝিগুলো তাদের কি হারাইলো? জীবিকা হারাইলো। এই নদী মারা যাওয়ার সাথে সাথে মানুষ নদীর পাড়ে যতগুলো বিজনেস সেন্টার ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যেখানে মানুষ নদী দিয়ে যাতায়াত করতো, সেই ব্যবসার দোকানগুলো কি হয়ে গেল? ব্যবসার দোকানগুলো আপনার লসে শিকার হলো, মারা গেল। তাহলে দেখেন ওই গ্রামের মধ্যে যে সমস্ত মানুষ মৎস্য চাষ করতো বা মৎস্য যার জীবিকা ছিল, তারা সবাই কি হলো? তাদের জীবিকা হারাইলো। তাহলে একটা নদী মারা যাওয়ার সাথে সাথে মৎস্যজীবী মাছগুলো নিঃস্ব হলো। যারা দোকানপাট করতো নদীর পাড়ে, তারা যে নিঃস্ব হলো। যারা সদাগর ছিল তারা নিঃস্ব হলো। যারা মাঝি ছিল, পাটি ছিল, তারা নিঃস্ব হলো। এই কাদর নদী কাদর মূল থিমে এটা। একটা নদী মারা যাওয়ার হলে কিভাবে আমাদের দেশের একটা অঞ্চলের মানুষের সমস্ত ভাগ্য চেঞ্জ হয়ে যায়, সেটা নিয়ে রচিত হয়েছে যে উপন্যাস, সেই উপন্যাসের নাম কি? কাদর নদী কাদর। তাহলে আমরা কি গভীরভাবে কখনো ভেবেছি যে একটা নদী আমাদের কত ক্ষতি করতে পারে একটা নদী না থাকলে? সেটা কিন্তু সৈয়দ আল্লাহ ভেবেছেন। এই হচ্ছে ঘটনা। তার বই পিটা আসে, এটা কিন্তু নাটক। এই বই পিটের বিষয়বস্তু একটু ভণ্ডামি। আপনারা বোধহয় অনেকে 9-10 বই পিট নাটকটা পড়েছেন। এখানে একজন পি সাহেব থাকেন, পড়েছেন কিনা বলেন তো দেখি? একজন পি সাহেব থাকেন যিনি বইয়ের ভাষায় কথা বলেন। ইয়েস, তাহলে বই পিট বলা নিষ্প্রয়োজন। একজন পি সাহেব থাকেন বইয়ের ভাষায় কথা বলেন, হ্যাঁ কেন ভণ্ডামি? তাহলে আমরা এই জন্য দেখতে পাই যে ধর্মীয় বক ধার্মিকতা এসবের বিরুদ্ধে মূলত সৈয়দ আল্লাহ লেখালেখি বেশি করেছেন। ঠিক আছে। আর সৈয়দুল্লাহর বিখ্যাত যে গল্প, সেই বিখ্যাত গল্পের মধ্যে মৃত্যুযাত্রা, এটা হচ্ছে 43 সালে দুর্ভিক্ষের উপর রচিত একটি তুলসী গাছের কাহিনী। এটার থিমটা পরীক্ষা আসে। বলেন তার সেই গল্প একটি তুলসী গাছের কাহিনীর বিষয়বস্তু 43 নাকি বিষয়বস্তু 46? দেখি আপনারা কে জানেন একটি তুলসী গাছের কাহিনী এই গল্পটার বিষয়বস্তু 43 না 46? হ্যাঁ, 46 সাল, দেশভাগ। দেশভাগ নিয়ে এই তুলসী গাছের কাহিনী রচিত হয়েছে। তাহলে একটি তুলসী গাছের কাহিনী, এটা খুব সুন্দর। আপনারা যারা শুনেছেন, কে কে পড়েছেন, বলেন, এটাকে বলা প্রয়োজন না নিষ্প্রয়োজন? যেহেতু বিখ্যাত গল্প, যদি পড়েন তাহলে তো বলা নিষ্প্রয়োজন। আচ্ছা বলবো, আচ্ছা একটু সঙ্গে বলি। এখানে 8-10টা যুবক থাকে, অনেকে বলেছেন নিষ্প্রয়োজন, একজন বলেছেন বলেন ভাই, তাহলে ছোট করে বলে দিই। এখানে 8-10টা যুবক থাকে।
মৃত্যুযাত্রা বলেন, সে 8-10টা যুবক কলকাতায় থাকতে সময় কিন্তু দাঙ্গা হয়েছে, মুসলমান যুবক তাদেরকে কলকাতা হিন্দুরা বলে দিচ্ছে, মা কালীর নাম ধরে তারা বলে দিচ্ছে, তখন এই ছেলেগুলা কি করে পালিয়ে বাংলাদেশে চলে আসে, যেহেতু বাংলাদেশ মুসলমান নিবাস। চলে আসার পর একটা হিন্দু বাড়িতে গিয়ে ওঠে। হিন্দু বাড়িতে ওঠার পর তারা সেই হিন্দু বাড়িতে বসবাস শুরু করে। তাহলে বুঝতে হবে আমাদের দেশের মুসলমানরা কলকাতা থেকে যেরকম বলির ভয়ে আমাদের দেশে চলে এসেছে, এরকম আমাদের দেশের হিন্দুরা জবার ভয়ে মুসলমানরা আবার আল্লাহু আকবার বলে জবা দিচ্ছে। তো জবার ভয়ে আমাদের দেশের হিন্দুরা আবার পালিয়ে চলে যাচ্ছে কলকাতায়। তো একদিকে চলছে মা কালীর নাম করে বলি, অপরদিকে চলছে আল্লাহু আকবার বলে কি জবাহ। এই দুইটা চলতে থাকলো। ওপাশ থেকে মুসলমানরা আমাদের দেশে আসতে থাকলো, এপাশ থেকে হিন্দুরা ভারতে চলে যেতে থাকলো। তো ওপাশে মুসলমানরা এসে একটা হিন্দু বাড়ি দখল করেছে, সেই হিন্দু বাড়িতে থাকে থাকে হিন্দু বাড়িতে খায়। কলকাতায় তারা যেখানে বসবাস করতো সেই জায়গাটা অনেক সুন্দর ছিল না, ওই জায়গাটা মাছের আইস মাছ ইত্যাদি ভরা ছিল। কে যেন একজনকে বলেছিল ইউনুসকে রোগ পটকা ইউনুস, ওই টেনারির পাশে থাকতো, সামরার গন্ধ নিলে নাকি রোগ ভালো হয়ে যায়, যক্ষা রোগ ভালো হয়ে যায়, যক্ষা রোগ ছিল, সে সারাদিন সামরা টেনারির গন্ধগুলো নিজে নিত। তখন তার শরীর অবস্থা আরো খারাপ ছিল। এই নতুন তুলসী গাছ পায় জমিদার বাড়ি পায়, তার অবস্থা আরো ভালো হয়েছে, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে। এখানে একটা লোক থাকে, সেই তুলসী গাছটাকে উপরে ফেলবে। যে বাড়িতে থাকে সেটা নিয়ে তার কোনো দুঃখ নাই, যে বাড়িতে থাকে যে বাড়িতে খায় সেটা নিয়ে তার কোনো দুঃখ নাই, কিন্তু বাড়িতে একটা তুলসী গাছ আছে, হিন্দুদের গাছ আছে, সুতরাং বাড়িটা অপবিত্র হয়ে যাবে তুলসী গাছের কারণে, সে কিন্তু গাছটাই উপরে ফেলতে চায়। এ নিয়ে রচিত হয়েছে একটি তুলসী গাছের কাহিনী। তাহলে আমরা মোটামুটি দেখলাম সৈয়দ আলিউল্লাহ এখানে বৈচিত্র্যময় লেখক। সৈয়দ আলিউল্লাহ এখানে কি লেখক? বৈচিত্র্যময় লেখক। এই নয়নচারা এটা তার দুর্ভিক্ষের কাহিনী, এটাও তার 1943 সালের বা দুর্ভিক্ষের কাহিনী। তাহলে আমাদের মধ্যে এখানে আমি গুরুত্বের বেসিসে বলেছি নয়নচারা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দুর্ভিক্ষে আমরা দেখতে পাই অনেকগুলো লোক থাকে, যে লোকগুলো যাত্রা করে ঢাকার পথে, সেই ঢাকার পথে যাত্রা করতে করতে খাবারের আশায় ফ্যানের আশায় ফ্যান ফোন না পায় পরে গাছের লতা পাতা খায় জীবন ধারণ করে, রাস্তার মধ্যে অনেকে মারা যায়। এইসব লাল চালু কাদানদী কাদো বইপের চাঁদের অমাবস্যা দুই তীর অন্যান্য গল্প, একটি তুলসী গাছের কাহিনী গোটা। মৃত্যুযাত্রা এরকম দুর্ভিক্ষের কারণে এটাও ঢাকা যাত্রার পথে অনেকগুলো লোক মারা যায়, এটা মৃত্যুযাত্রার কাহিনী, একই মৃত্যুযাত্রার প্রায় সেম। এবার লাল শালু উপন্যাসের কাহিনী সবাই জানেন যে মসজিদের কাহিনী, তাই এটা বলা নিষ্প্রয়োজন, আমরা বলেছি মসজিদ লাল শালু, লাল রঙের শালু কাপড়, শালু হচ্ছে কাপড়ের নাম, আর এটার কালার থাকে লাল, তাই উপন্যাসটাকে নাম দেওয়া হয়েছে লাল শালু। এটাকে বলা হয় থ্রি উইদাউট রুটস। থ্রি উইদাউট রুটস বলার কারণ হচ্ছে যে কবর একটা কবর কেন্দ্রিক মসজিদ ব্যবসা করে, একটা কবরের পাশে তারা মসজিদ ব্যবসা করে, এই কবরে মানুষকে দিয়ে যায়, সব দিয়ে যায়, এই কবর ধীরে ধীরে মসজিদকে কি করে সম্পদশালী করে। কিন্তু খেয়াল করে দেখুন এই কবর কি, এটা কোনো মানুষই নাই, যেই কবর মসজিদকে এত বড় একটা মসজিদ আগে নিশ্চয় ছিল, সেই মসজিদ এখন একটা বড় গাছ হয়েছে, কিন্তু যেই খবরকে কেন্দ্র করে গাছ হয়েছে ওই কবর মানুষই নাই, তাই বলা যায় যে এত বড় একটা গাছ তৈরি হয়েছে সেই গাছের কি নাই, রুট নাই, এই জন্য নামকরণ করা হয়েছে থ্রি উইদাউট রুটস। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। কাদো কাদো এই পৃষ্ঠাটা সব পড়তে হবে। মনোসমীক্ষণমূলক উপন্যাস। এই উপন্যাসে বাগান নদী তীরবর্তী মানুষের জীবনচিত্র, একটা নদী ধ্বংস হলে কিভাবে মানুষ ধ্বংস হয়ে যায় সেটা দেখানো হয়েছে। বাগান চরিত্র মোস্তফা খুঁজে যায়, পরে এখানে আত্মহত্যা করে, যেহেতু কর্ম নাই কিছু নাই, নদী ধ্বংস এলাকা ধ্বংস, তাই আত্মহত্যা করে। যাদের অবশ্য মনোসমীক্ষণ, মনোসমীক্ষণ মানে যেখানে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে সেটা হচ্ছে মনোসমীক্ষণ। যেমন আরিফ আলী এখানে দ্বন্দ্ব পড়ে গিয়েছিল, স্কুল মাস্টার আরিফ আলী আর ধর্ষককে কাদের প্রধান চরিত্র। দাগ এশিয়া অত বেশি ইম্পর্টেন্ট নয়, এখানে একটু ইম্পর্টেন্ট তার প্রথম প্রকাশিত গল্প হঠাৎ আলো ঝলকানি, এটা মাঝে মাঝে আসে। হঠাৎ আলো ঝলকানি কার? সৈয়দ মোহাম্মদ আলিউল্লাহ। 50-এর মনন্তর মানে হচ্ছে 43 সালের মনন্তর নিয়ে মৃত্যুযাত্রা, আর হচ্ছে কি নয়নচারা, মনন্তর মানে কি দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ নিয়ে রচিত মৃত্যুযাত্রা নয়নচারা। আর মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা নাটক তরঙ্গভঙ্গ, এটা একটু ইম্পর্টেন্ট, এটা মুক্তিযুদ্ধ হওয়ার কারণে তরঙ্গভঙ্গ। তাহলে সৈয়দ এগুলো পড়বেন। আর বহিপীর, এগুলো সৈয়দ চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিজের কুন্দি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক জিয়ারন আলো নেই, আমরা এটা পড়ছিলাম একজন ডাক্তারের কথা, যিনি বিয়ে করেছিলেন একটি ডাক্তার। তাহলে এবার বলেন তো দেখি জিয়ারন আলো নেই কার? হ্যাঁ, ডক্টর নীলিমা ইব্রাহিম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে মুক্তিযুদ্ধের নাটক তরঙ্গভঙ্গ, তরঙ্গভঙ্গ নাটকটি কার বলেন? তরঙ্গভঙ্গের নাটকটি কার? তরঙ্গভঙ্গ মুক্তিযুদ্ধের নাটককার, বহিপীর নাটককার ওয়ালি, ওয়ালি গুড, সৈয়দ ওয়ালিউল্লাহ। হ্যাঁ বলেন তো দেখি, বাকাল নদীর কাহিনী আছে সৈয়দ আলিউল্লাহ কোন উপন্যাসে? বাকাল নদীর কাহিনী আছে, বাকাল নদী মরে গেছে, মরে যাওয়ার ফলে কাদো নদী কাদো, ক ক ক কষক কাদো নদী কাদো, কনক হবে, কনক কনক, কাদো নদী কাদো। থ্যাংক ইউ। সম্রাট বসু আমাদের কিছু করার দরকার নাই, সম্রাট বসু থেকে এখন মধ্যে যা বসে সেটা হচ্ছে সম্রাট বসু ছদ্মনাম কি। তা আমি যখন পড়া শুরু করি তখন আমার বলি তো আমি সমকাল পত্রিকা দিয়ে মনে রাখতাম সম্রাট বসু, আর কাতে হচ্ছে কালকুট্টার ছদ্মনাম। এই সমকাল পত্রিকা মনে রাখলে আমার এটা মনে থাকতো, সেই হিসাবে আমার আর কোনো সমস্যা হতো না। এখানে তার বাকিগুলো অত বেশি ইম্পর্টেন্ট নাই, তাই পড়ার দরকার নাই। আমি জগদ্দল, জগদ্দল বলেছিলাম, জগদ্দল হচ্ছে একটা গাড়ি, গাড়িকে নিয়ে গল্প, পার্সোনিফিকেশন। এখানে জগদ্দল একটা গাড়ি থাকে, সেই গাড়িটা থেকে প্রচুর ইনকাম করে দেয়, সেই গাড়িটা একসময় নষ্ট হয়ে যায়, তখন সে কান্নাকাটি করে গাড়িতে দিয়ে, কারণ গাড়ি সেই মানুষ মনে করে, গাড়ি সেই সন্তান মনে করে, কারণ গাড়ির কারণে সে এত বছর বাচ্চা আছে ইত্যাদি। মহেশ যেরকম বলেছে তোমরা গরু, গরুকে সন্তান মনে করে, এই গরু তুই আমার অনেক বছর খাওয়াইছিস পড়াইছিস, এই গরুটাকে মেরে ফেলবো এই জন্য আর কি। সমকাল তো আমি এটা তো পড়ার জন্য করেছি, সমরেশ বসু কালকুট সংক্ষেপে ভাইয়া। হ্যাঁ, আবু জাফর, থ্যাংক ইউ। এবার আমরা চলে আসি মনির চৌধুরী। তো মনির চৌধুরী আসলে আমাদের কি করতে হবে? নাটক। আর নাটক করতে হলে এখানে কয়েকটা কনফিউশন আছে, কনফিউশনগুলো আমি আগে বুঝে দিই। সেই কনফিউশনগুলো আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে জনপ্রিয় নাট্যকার। বাংলাদেশে যদি বলা হয় জনপ্রিয় নাট্যকারকে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে মনির চৌধুরী। জনপ্রিয় নাট্যকার মনির চৌধুরী। কিন্তু আমাদের দেশে নাটকের বস কে? নাট্যাচার্য, আচার্য, আচার্য মানে হচ্ছে প্রেসিডেন্ট, আপনারা তো জানেন। নাট্যাচার্য, আমাদের দেশে নাট্যাচার্য কে? নাটকের প্রেসিডেন্টকে? তাহলে মঈনুদ্দিন সেলিম আলদিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মঈনুদ্দিন। আসল নাম মঈনুদ্দিন, কিন্তু এবার নিজের নাম নিজে রেখেছে কি? সেলিম আলদিন। আবার আমাদের দেশে অ্যাবজার্ড নাটক, অ্যাবজার্ড নাটক হচ্ছে উল্টাপাল্টা নাটক। অ্যাবজার্ড নাটক হচ্ছে উল্টাপাল্টা নাটক। অ্যাবজার্ড নাটক আমাদের দেশে উল্টাপাল্টা নাটক কে শুরু করেছে? তাহলে অ্যান্সার হচ্ছে সাইদ আহমদ। আজকে যার নাম আছে আমরা বলেছি কালবেলা মাইল পোস্ট, সেই সাইদ আহমদ হচ্ছে আমাদের দেশে অ্যাবজার্ড নাটক কি করেছেন? শুরু করেছেন। ঠিক আছে। আমাদের দেশে আরেকজন আছে নাটকের গুরু, নাট গুরু বা নাটকের গুরু। আপনারা কি বলতে পারেন নাটকের গুরুকে? নাট্যাচার্য মনে হয় সবাই পারেন, নুরুল মোমেন। তারপর আমি ধরে নিলাম শাহজাহান, তোমার অ্যান্সার ঠিক হয়েছে, কারণ নুরুল থাকলে হইলো, নিদ্রা ইয়াও ঠিক হয়েছে, নুরুল মোমেন। নুরুল মোমেন, কারণ অপশনে তো নুরুল থাকবে একজনই, নুরুল মোমেনই থাকবে, আমি তো আর থাকবে না। তাহলে উনি হচ্ছে নাটকের গুরু, এভাবে পড়তে হবে। আবার যদি আমরা প্রথম নাটকের কথা হিসাব করি, প্রথম নাটকের হিসাব করলে দুইজন, একজন হচ্ছে তারাচরণ শিকদার। তারাচরণ শিকদার হচ্ছে ভদ্রার্জুন নাটক লিখেছেন, আপনারা জানেন। তবে কোনো কোনো অপশনে তারাচরণ থাকে না, যদি তারাচরণ না থাকে তাহলে নীলদর্পণ লিখেছেন কে? দীনবন্ধু মিত্র, যেগুলো একজন হবে। প্রথম সার্থক নাটকের কথা যদি আমরা বলি, তাহলে আমাদের হবে মাইকেল মধুসূদন দত্ত, তিনি লিখেছেন কি? শর্মিষ্ঠা। এইভাবে আমরা দেখতে পারি মূল নাটকের। তো আজকে আমাদের পড়ার বিষয়বস্তু জনপ্রিয় নাটক মনির চৌধুরী, নাট্যাচার্য সেলিম আলদিন, অ্যাবজার্ড নাটকে সাইদ আহমেদ, নাটগুরু নুরুল মোমিন, এটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমি অনেকবার বলেছি, দেখি আপনাদের মনে আছে কিনা। প্রথম মুসলিম নাট্যকার হচ্ছে ভাইয়া মীর মোশাররফ হোসেন শাহ হাসান। মীর মোশাররফ হোসেন হচ্ছে প্রথম মুসলিম নাট্যকার। খেয়াল করে দেখুন, প্রথম মুসলিম কবি ছাড়া, এটা বোধহয় আগে আমাদের বলেছি, প্রথম মুসলিম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। এছাড়া আর বাকি যা আছে মুসলিম দিয়া তা সব হবে মীর মোশাররফ। এই কবিতা ছাড়া প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন, প্রথম মুসলিম নাট্যকার মীর মোশাররফ হোসেন, প্রথম মুসলিম প্রাবন্ধিক মীর মোশাররফ হোসেন, প্রথম মুসলিম গল্পকার মীর মোশাররফ হোসেন, প্রথম মুসলিম জীবনীকার মীর মোশাররফ হোসেন, সব হবে মোশাররফ হোসেন। খালি একটা হবে কায়কোবাদ, সেটা হচ্ছে প্রথম মুসলিম মহাকবি মহাশ্মশান লিখে কায়কোবাদ। এছাড়া বাকি সব মীর মোশাররফ হোসেন। এবার যিনি প্রশ্ন করেছিলেন তিনি কি অ্যান্সার পেয়েছেন? ইয়েস ও নো? এসএমএস কি শিমল? প্রশ্ন বুঝিনি ভাইয়া। ঠিক আছে,
তাহলে আমরা এই নাটকের এতগুলো লোক আমরা এক পাশে পাশাপাশি দেখা দিলাম, আমাদের বুঝতে হবে। তাহলে আমরা যে একটু আগে বললাম মনির চৌধুরী, তো মনির চৌধুরীকে আমরা কোন ক্যাটাগরিতে রেখেছিলাম বলেন তো দেখি? তিনি নাট্যাচার্য, তিনি নাটকের গুরু, তিনি জনপ্রিয় নাট্যকার। কোনটা? 3 নম্বর, তিনি হচ্ছে পপুলার নাট্যকার, জনপ্রিয় নাট্যকার, ঠিক না? গুড। মনির চৌধুরী অনেক না গুণে গুণান্বিত। আমরা যে মনির চৌধুরী একটা ফাইল নেই, তাহলে মনির চৌধুরীকে আমরা দেখবো কত গুণে গুণান্বিত তিনি। হ্যাঁ, মনির চৌধুরী, মনির চৌধুরী এক হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, ডাবি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাও 2 ডিপার্টমেন্টের। প্রথম তিনি ছিলেন ইংলিশের শিক্ষক, এরপর ভাষা আন্দোলনে জড়িত হওয়ার কারণে তিনি ইংলিশ ছেড়ে দিয়ে হলেন কি বাংলা টিচার, তাহলে তিনি কিন্তু দুটাই টিচার। এরপর তিনি ছিলেন একজন রাজনীতিক, রাজনীতিক, তিনি ভাষা আন্দোলনে কিন্তু জেলও খেটেছেন, এটা বোধহয় আপনারা সবই এই ঘটনা জানেন, ঠিক না? তিনি রাজনীতিক, 1952 সালে তিনি ভাষা আন্দোলনে কি করেছেন? জেল খেটেছেন। তখন তিনি ডিইউ টিচার ছিলেন, এই টিচার থাকা অবস্থায় তিনি জেল খেটেছেন। জেল খাটার পরে তিনি ইংরেজি ছেড়ে দিয়ে জেল থেকে বের হয়ে বাংলা খেটেছিলেন। ইংরেজি ছিল তার অনার্স, আর বাংলা ছিল তার মাস্টার্স। এই 1 বছরে মাস্টার্স পেরা ইউনিভার্সিটি টিচার হয়ে গেছে, এত মেধাবী মানুষ, ঠিক না? মুনির চৌধুরী, থ্যাংক ইউ ভাইয়া। প্লাস ভাগ থাকে, আসিফ ভাগ থাকে, হ্যাঁ। তারপর অনেকেই পারবেন আপনারা, যে একজন বলেছেন যে ভাইয়া তিনি একজন শহীদ বুদ্ধিজীবী ছিলেন, থ্যাংক ইউ। তার আরেকটা কোয়ালিটি আছে, তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন, বিজ্ঞানী ছিলেন। এটা কি জানা আছে? আজকে যে মুনির অপটিমা, আমাদের দেশে প্রথম যে টাইপ মেশিন মুনির অপটিমা, যেটা আমাদের বাংলা ছিল, প্রথম যে বাংলা টাইপ, প্রথম বাংলা টাইপের প্রবক্তা কিন্তু এই মুনির চৌধুরী। মুনির অপটিমা তিনি একটা প্রবক্তা করেছেন। এখন না হয় আমরা কি পাই? আমরা বিজয় পাই, আমরা অভ্র পাই, আমরা যা পাই, এরা এদের সবার পায়োনিয়র কে ছিলেন? এই মুনির অপটিমা বা মুনির চৌধুরী। তাহলে দেখুন, ইংলিশের ছাত্র ইংলিশের টিচার, বাংলার ছাত্র বাংলার টিচার, তারপর আবার টাইপ রাইটার, এটা তো একটা বিজ্ঞানের বিষয়, যে দেশে তখন বিজ্ঞানের কিছু ছিল না, তারপর সেটা আবিষ্কার করতে পেরেছে, তাহলে এটা তো বিজ্ঞানের ব্যাপার। এরপর তিনি রাজনীতি, এরপর তিনি দেশের জন্য জেল গেছেন, ভাষা সৈনিক। এরপর মুক্তিযুদ্ধে তিনি শহীদ হয়েছেন। মুক্তিযুদ্ধে তিনি কি হয়েছেন? শহীদ হয়েছেন, মানে তাকে হত্যা করেছে, শহীদ বুদ্ধিজীবী তিনি ছিলেন। তার উপর তিনি ছিলেন কি সাহিত্যিক। তাহলে এই যে কত গুণে গুণান্বিত কে ছিলেন এই মুনির চৌধুরী, তাই না? হ্যাঁ, মুনির চৌধুরী। এখান থেকে যা যা প্রশ্ন আসবে সেটা আমি আপনাদের দাগিয়ে দিচ্ছি। কোচিং নিবাস আসবে না, এটা আসবে শুধু মুনির অপটিমা, এটা আসবে। মুনির চৌধুরী রক্তাক্ত প্রান্ত নাটকটি কার? মুনির চৌধুরী। এটা বিষয়বস্তু আসতে পারে, বিষয়বস্তু হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ, রক্তাক্ত প্রান্ত নাটকের পানিপথের তৃতীয় যুদ্ধ। এটা কি আপনারা পড়েছেন? রক্তাক্ত প্রান্ত কেউ পড়েছেন? রক্তাক্ত প্রান্ত নাটক, ও অসাধারণ নাটক, আমার দেখা জীবনের টপ ফেভারিট নাটকের মধ্যে একটা হচ্ছে রক্তাক্ত প্রান্ত। মানে যুদ্ধের কাহিনী, যুদ্ধের কাহিনী ভাইয়া, হ্যাঁ। মূল ব্যাগ থাকে এখানে হচ্ছে মারাঠা আর মুসলিম পক্ষের যুদ্ধ। এই রক্তাক্ত প্রান্ত যারা জানেন না তাদের জন্য আমি 1 মিনিটে বলে দিই। রক্তাক্ত প্রান্ত নাটক, এখানে মূল বিষয়বস্তু আমার 1 মিনিট লাগবে, বেশি লাগবে না। রক্তাক্ত প্রান্ত নাটক, এটা হচ্ছে মুসলিম পক্ষ, এই মুসলিম পক্ষের মধ্যে মূলত মুসলিমরা আফগান শাসক থাকে, আফগানিস্তান থেকে। এই ভারতবর্ষের মুসলিমরা কিন্তু বেশিরভাগ এসেছে আফগান থেকে। আফগানরা ভারতবর্ষে এসে যুদ্ধ করেছে, আফগানের সেই নাটকের নাম ছিল আফগান সেই সময়ের নাম ছিল আহমদ শাহ আব্দালি। আহমদ শাহ আব্দালি। আর ভারতবর্ষে যারা ছিল, ভারতবর্ষে 2 জন নবাব ছিলেন, একজন নাম সুজাউদ্দৌলা, একজন নাম হচ্ছে নজিবুদ্দৌলা। আর ছিল হচ্ছে মুসলিম মারাঠা পক্ষ, মারাঠা ছিল হচ্ছে হিন্দু। আর মারাঠার যিনি প্রধান থাকতেন তাকে বলা হতো কি পেশোয়া। এই পেশোয়া ছিল বাজিরাও, যার নাম আপনারা একটা সিনেমায় পড়েছেন, বাজিরাও মাস্তানি। এই বাজিরাওয়ের সাথে আহমদ শাহ আব্দালির যুদ্ধ। তো সেখানে আমরা দেখতে পাই কি জায়গায় ইব্রাহিম কার্ডি। এই ইব্রাহিম কার্ডি তিনি কিন্তু নাম শুনে বুঝতে পারছেন তিনি একজন মুসলিম, কিন্তু মুসলিম হওয়া সত্ত্বেও ইব্রাহিম কার্ডি কাদের পক্ষে যুদ্ধ করে? ইব্রাহিম কার্ডি হিন্দুদের পক্ষে যুদ্ধ করে। কেন এটা ঘটলো? কারণ ইব্রাহিম কার্ডি যখন বেকার ছিল তখন তিনি মুসলিমদের কাছে গিয়েছিলেন, তারা তাকে জব দেয় নাই। কিন্তু এই মারাঠা ইব্রাহিম কার্ডিকে জব দিয়েছে, শুধু তাই না, তাকে সেনাপতি বানিয়েছে, এত বিশ্বাস করেছে। তাই যখন দুই পক্ষ মারাঠা আর মুসলমান যুদ্ধ শুরু হয়, তখন ইব্রাহিম কার্ডির স্ত্রী মুন্নু বেগ এই পক্ষে ছিলেন। এই পক্ষে থাকা সত্ত্বেও ইব্রাহিম কার্ডি কিন্তু তার বউয়ের সাথে দেখা করতে আসতেন, কিন্তু যুদ্ধ করেছেন এই হিন্দুদের জন্য। যুদ্ধের শেষে তিনি শহীদ হন, মারা যান। এই হচ্ছে ঘটনা। তাহলে এই ঘটনা হচ্ছে পানিপথের কোন যুদ্ধের? তৃতীয় যুদ্ধের ঘটনা। পানিপথের তৃতীয় যুদ্ধে নিয়ে আমরা আরেকটা বিখ্যাত বিখ্যাত আলাওলের একটা বিখ্যাত কি পাই, গ্রন্থ পাই, সেটার নাম কি? মহাশ্মশান। তাই প্রশ্ন আসে যে মনির চৌধুরী যে রক্তাক্ত প্রান্তর লিখেছেন, মনির চৌধুরী রক্তাক্ত প্রান্তর লেখার আগে কোন বইটা পড়ে অনুপ্রাণিত হয়ে তিনি এই রক্তাক্ত প্রান্তর লিখেছেন? অর্থাৎ রক্তাক্ত প্রান্ত নাটকের বিষয়বস্তু কোন বই থেকে মনির চৌধুরী নিয়েছেন? তাহলে কি অ্যান্সার দিবেন? মহাশ্মশান থেকে। হুম, মহাশ্মশান থেকে তিনি এর কাহিনী নিয়েছেন, এটাই পরীক্ষা আসে। এটা আমার দেখা টপ টপ ফেভারিট একটা নাটক। একজন এই সংলাপ বলেছেন, সংলাপ তো অনেক বিখ্যাত বিখ্যাত সংলাপ, ঠিক না? এখানে মরণ যেখানে বাসা বেঁধেছে তার নাম কারাগার নয়, তুমি আমার শক্তি, তুমি আমার গর্ব, তুমি আমার রানী, ইব্রাহিম কার্ডি তার স্ত্রীকে বলে, ঠিক না? আরেকটা ওই আরেকটা জায়গা আছে, তুমি পশু সে দেবতা, যাকে ভালোবাসে তাকে বলে দেবতা, আর যারা ঘৃণা করে ভিলেন তারে বলে পশু। তুমি পশু, সে হচ্ছে কি দেবতা। খুব সুন্দর। তাহলে আপনারা শুধু রক্তাক্ত প্রান্তটা পড়বেন, মনির চৌধুরী না কোনো গুণান্বিত ব্যক্তি মনির চৌধুরী, ঠিক না? আর তারপর তিনি শহীদ হয়েছিলেন 1971 সালে, সেটা আপনারা পড়বেন। মনির চৌধুরীর আরো নাটক আমরা দেখবো, মনির চৌধুরীর নাটক এ কি কই গেল মনির চৌধুরী। তাহলে রক্তাক্ত প্রান্ত আমরা পড়ে ফেলেছি। আমরা আবার বলবো কি? আমরা আবার বলবো কবর নাটক। আমরা আশা করি কবর নাটকটা আপনারা সব জানেন। কবর নাটকের প্রধান নেতা এর পরীক্ষা আসে, একজন ইন্সপেক্টর থাকে। ইন্সপেক্টর নাম কি বলেন তো? কবর নাটকে একজন ইন্সপেক্টর থাকে, রক্তের ঝাপটায় ইন্সপেক্টর হাফিজ। আমি হলিকে আপনাদের জন্য ধাঁধা রেখে দিয়েছিলাম, ইন্সপেক্টর হাফিজ এই ক্যারেক্টারটা পরীক্ষা আসে। আপনারা কবর নাটকটা যদি পড়ে থাকেন তাহলে আলোচনা নিষ্প্রয়োজন। কবর নাটক পড়েছেন না? জি না, জি না, জি না, কি জিও পরে নাও পরে দুইটাই তো বলতেছি। এখন কি করবো আমি? 60% নো বলেছে, 50% জি বলেছে, তাহলে বাদ দিয়ে দিলাম। তাহলে আলোচনা নিষ্প্রয়োজন কবর নাটক। তবে কবর নাটকের একটা পটভূমি এখান থেকে একটু বলতে হবে। হুম, আচ্ছা ঠিক আছে, একটু বলে দিই, যেটা এত বিখ্যাত নাটক, না বললে হয় না। কবর নাটক থেকে যে প্রশ্নটা আসে, যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো আগে আমরা বুঝাই দিই, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে। 1 নম্বর প্রশ্ন আসে যে কবর নাটক ভাষা আন্দোলনের প্রথম নাটক কোনটি? তাহলে ভাষা আন্দোলনের প্রথম নাটকই কিন্তু কবর নাটক। কবর নাটক ভাষা আন্দোলনের প্রথম নাটক, এটা আসে। কবর নাটকের প্রকাশ সাল আসে, প্রকাশ সাল কত? 1953 সালে প্রকাশ, এটা আসে। কবর নাটক যখন প্রকাশ করেছেন মনির চৌধুরী তখন কোথায় ছিলেন? মনির চৌধুরী বন্দী অবস্থায় কবর নাটক লিখেছেন, এটা আসে। মনির চৌধুরীকে রিকোয়েস্ট কে করেছিলেন কবর নাটক লেখার জন্য? তাহলে একজন সাংবাদিক ছিলেন রণেশ দাশগুপ্ত, রণেশ দাশগুপ্ত মনির চৌধুরীকে রিকোয়েস্ট করেছিলেন, এটা আসে। কবর নাটক প্রথম থিয়েটার বা মঞ্চস্থ হয়েছিল কোথায়? তাহলে কবর নাটক প্রথম মঞ্চস্থ হয়েছিল কারাগারে, এটাও পরীক্ষা আসে, ঠিক আছে? এরপর কবর নাটকে কোন নাটকের কি আছে? প্রভাব আছে? বাড়ি দা ডেট একটা বিখ্যাত নাটক, বাড়ি দা ডেট,
সেই এই নাটকের একটি প্রভাব আছে। দেখো, বাড়ি মানে সমাধিস্থ করা, আর ডাইন মানে কি নিহত, যারা শহীদ হয়েছে তাদের সমাধিস্থ করা, এই একটা ইংরেজি নাটক আছে, সেই নাটকের প্রভাব আছে। আমি আবার বলছি, ভাষা আন্দোলনের প্রথম নাটক কবর কত সালে প্রকাশ, 1953 সালে। কোন অবস্থায় তিনি লিখেছেন, জেলে থাকতে লিখেছেন। কার মধ্যে লিখেছেন, রমেশ দাশগুপ্ত। এটা কোথায় প্রথম মঞ্চস্থ হয়েছে, এটা কারাগারে। এটা কোন নাটকটাকে অনুকরণ করেছেন, মনির চৌধুরী বাড়ি দ্য ডেট। এবার কবর নাটকের মধ্যে আমরা দেখতে পাই কেন এটা কারাগারে মঞ্চস্থ হয়েছে সেটা বলি। এই দুজনেই বন্দী ছিলেন, মনির চৌধুরী এই পাশে বন্দী, আবার রমেশ দাশগুপ্ত সেই পাশে বন্দী, দুজনেই বন্দী ছিলেন। তখন রমেশ গিয়ে মনির চৌধুরীকে বললেন, যেহেতু অলরেডি আমাদের অনেক মানুষ শহীদ করে ফেলেছে, মনির তুমি এমন একটা নাটক লেখো যে নাটকটা আমরা যেহেতু কারাগারে বন্দী, কারাগারে আমাদের থিয়েটার করতে হবে। তাই মনে রাখবা, ভুলো কিন্তু যেহেতু আমরা কারাগারের মধ্যে থিয়েটার করবো, তাই তুমি যখন নাটকটা মঞ্চস্থ করবা তখন কিন্তু এক রুমের মধ্যে করতে হবে, এই চিন্তা তোমার মাথায় রাখবা। তারপর বলছে, যেহেতু আমরা কারাগারে যখন লাইট বন্ধ করে দেবে পাকিস্তানিরা, আমরা হারিকেন জ্বালিয়ে পড়বো, নাটকটা করবো, সুতরাং তুমি হারিকেনের ব্যবস্থা করবা। আবার দেখো, ভাষা আন্দোলন একটা মায়ের বিষয় আছে, যেহেতু মায়ের ভাষা, কিন্তু দেখো আমরা তো কারাগারের বিরুদ্ধে থিয়েটার করবো, তাহলে এখানে তো আমাদের কি করা সম্ভব না, কোনো নারী বন্দী তো আমরা এখানে পাবো না। এমন ভাবে মায়ের ক্যারেক্টার রাখবা যাতে একটা পুরুষই মায়ের অভিনয় করতে পারে। এবার তোমরা যারা পড়েছো তাদেরকে আমি বলে দিই, বলো তো দেখি কোন পুরুষ এখানে মায়ের অভিনয় করেছিল। এটা কার লেখা, এটা মনির চৌধুরীর লেখা ভাইয়া। তোমরা যারা পড়েছো তারা বলো তো কোন পুরুষ এই নাটকের মধ্যে মায়ের অভিনয় করেছিল। এ কি কেউ আনসার দিচ্ছে না, ব্যাপার কি, জানা নাকি, জানা? আচ্ছা, মনে নাই, হাফিজ, হাফিজ, ইন্সপেক্টর হাফিজ, ইন্সপেক্টর হাফিজ এই মায়ের অভিনয় করেছিল। একটা পাকিস্তানি ইন্সপেক্টর থাকে, সেই ইন্সপেক্টর হাফিজ এখানে মায়ের অভিনয় করেছিল। কর্ণাটকের বিষয়বস্তুটা একটু সংক্ষেপে আমি তাহলে বলে দিচ্ছি, এবার তোমরা অনেক কিছু বুঝেছো। দেখো, এতগুলো সীমাবদ্ধ সত্য এখনো ভাষা আন্দোলনের উপর রচিত সর্বশ্রেষ্ঠ নাটকের নামই কি, সর্বশ্রেষ্ঠ নাটকের নাম আছে কবর। সংক্ষেপে আমি বলে দিই, সংক্ষেপে বলতে গেলে আমাদের বলতে হবে 1952 সালে 21 ফেব্রুয়ারি, তোমরা জানো যারা শহীদ হয়েছে তাদের লাশটা কোথায় নিয়ে গেছে, আজিমপুরে। এই আজিমপুরে তাদের লাশ নিয়ে কিন্তু রাতের আধারে পাকিস্তানি পুলিশ আর পাকিস্তানি নেতারা মিলে রাতের আধারে তাদের লাশটা কবর দিয়ে ফেলেছে, যাতে পরের দিন কেউ তাদের লাশ না পায়, লাশ নিয়ে যেন মিছিল করতে না পারে। এই ঘটনা এখানে আমরা দেখতে পাই। হাফিজ থাকে একজন ইন্সপেক্টর, সাথে থাকে একজন নেতা, এই নেতা থাকে হচ্ছে পাকিস্তানপন্থী নেতা, সেই লাশগুলোকে নিয়ে সাথে নিয়ে হাফিজকে নিয়ে কোথায় যায়, আজিমপুর কবরস্থানে যায়। আজিমপুর কবরস্থানে গিয়ে সবগুলো শহীদকে সে কি দিবে, কবর দিবে রাতের অন্ধকারে, যাতে কেউ না জানতে না পারে। এমন সময় এই কবরে যাওয়ার পরে বাধা দেয়, কারা বাধা দেয়, বাধা দেয় হচ্ছে গোরখুররা বাধা দেয়। গোরখুর যারা মাটি খুঁড়ে তারা বলে যে হুজুর এই লাশগুলো কি একটা মুসলমানদের সন্তান, এরা কি এটা জানাজা পাবে না। তারপর বলে যে আবার এরা কি একটা গোসল পাবে না। এইসব যখন গোরখুররা বলা শুরু করে, পরবর্তীতে এই নেতার হাফিজে টেনশন করে যায়। গোরখুররা বলে হুজুর আমরা কবর করতে পারি, গোসল না করেন, কিন্তু এদের তো একটা ইয়ে করতে হবে, কি যেন অন্তত একটা নামাজ টামাজ জানাজার তো একটা কিছু ব্যবস্থা করতে হবে। এইসব নিয়ে গোরখুরদের সাথে তাদের ঝামেলা হয়। কিছুক্ষণ পর আবার এই ইয়ার মধ্যে আজিমপুরের কবরস্থানে একজন মুড্ডা ফকির থাকে। মুড্ডা ফকির মানে হচ্ছে পাগল। পাগল এই দুর্ভিক্ষে মুড্ডা ফকিরের স্ত্রী মারা গেছে, মুড্ডা ফকিরের সন্তান মারা গেছে, শিয়াল শকুনে তাদেরকে টেনে হেসে খেয়েছে, এই লাশটা সে কবর দিতে পারে না, কারণ মুড্ডা ফকিরের তো অনেক পয়সা হাতে ছিল না যে লাশগুলো কবর দিবে। তাই মুড্ডা ফকির এখন পাগল হয়ে নিজেই এসে কবরে থাকে, যাতে সে যখন মারা যায় তখন তার লাশটা যেন শিয়ালে টেনে খেতে না পারে, তখন তার সে যেন টুক করে মরে যাওয়ার পর নিজেই কবরে ঢুকে ফেলতে পারে। একজন মুডাফুকি থাকে, যখন লাশগুলো কবরে দিতে যায় তখন মুডাফুকি রায় বলে, "এই, ওরা তো গোরখদের বলে ওরা তো একটা মরে নাই, ওরা সব জীবিত।" এটা তারা বুঝাইছে যে যারা শহীদ হয়েছে তারা আসলে মরতে পারে না। পরবর্তী মুডাফুকির এই নেতার কাছে আসে, হাফিজার নেতার কাছে। হাফিজার নেতা এসে ইতিমধ্যে মদ খায় টাল হয়ে থাকে। তখন এই মুডাফুকির এসে নেতাকে বলে, "এই নেতা, ওরা তো একটা মরে নাই, সব ওরা জীবিত আছে, একটু পর ওরা সব কবর খালি করে উঠে আসবে।" এমন সময় মুডাফুকি ডাক দেয়, "ওই তোরা সব কবর খালি করে উঠে আয়।" এই যারা দুজন মদ খায় আছে, মদ খায় থাকার কারণে এদের কানের মধ্যে বাঁচতেছে কি ওরা তো একটা মরে নাই, ওরা সব খবর থেকে উঠে আসবে, ওরা তো অলরেডি মদ খায় মাতাল। তখন একটু পরে হাফিজ দেখে, হাফিজ দেখে নেতাকে বলে, "নেতা, নেতা, ওই যে দেখুন কি করেছে, ওই যে সবগুলা মুদ্রা চলে এসেছে। এবার তোমরাই বলো যারা শুনছো, বলো তো মুদ্রাগুলো আসলে কি কবর খালি করে চলে এসেছে নাকি এরা মদ খাওয়ার ফলে এদের এই অবস্থা হয়েছে, এক না দুই?" হ্যাঁ, বুলেট ছুড়ে মারে, ঘটনা সত্যি। দুই আসলে কিন্তু মুদ্রা একটা উঠে আসে নাই, কিন্তু হাফিজ দেখতেছে মুদ্রা সব উঠে এসেছে। নেতা সুকস লাগে, হ্যাঁ মুদ্রা তো সব উঠে এসেছে। তখন বলে একটা মুদ্রা কবরে যাবে না। তখন এবার হাফিজ নেতাকে বলে, নেতা আপনি তো পল্টন ময়দানে প্রচুর পরিমাণে বক্তৃতা দিয়েছেন, এই যে বাচ্চাগুলো আছে এদের সামনে একটা বক্তৃতা দেন, যাতে ওরা সব ইয়েতে কবরে চলে যায়। তখন নেতা কি করে একটা বক্তব্য দেওয়া শুরু করে, বাবা আমার, তোমরা সব শহীদ হয়েছে, তোমরা সব মারা গেছো, শহীদ হয়েছে বলে না, তোমরা সব মারা গেছো, তোমরা বেঁচে থাকতে অনেক জ্বালিয়েছো, এখনো যাচ্ছ, তোমরা সব কবরে চলে যাও। পরে মুদ্রাগুলো আবার বলে, না আমরা মরি নাই, গুলি করে আমাদের মাথার খুলি উড়িয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু আমরা কেউ মরি নাই, কেউ কবরে যাবো না। এই হচ্ছে যায় না। পরবর্তী নেতার বক্তব্য ব্যর্থ হয়, তখন হাফিজকে দেয়। হাফিজকে, হুজুর একটা অবস্থা আছে, ওরা তো মায়ের ভক্ত হয়, ওদেরকে মায়ের অভিনয় করলে ওরা চলে যাবে। পরে হাফিজ একটা তোয়াল নিয়ে মাথার মধ্যে ধরে, তারপর মায়ের অভিনয় করে, তারপর সে ডাক দেয়, খোকা, খোকা। তখন ওরা আবার জবাব দেয়, মা, মা। তখন বলে যে, খোকা তোরা তো আর বেঁচে নেই, তোরা মরে গেছিস, তোরা এখন সবাই কবরে চলে যা। পরবর্তী খোকা আবার বলে, না মা, তোমার জন্য মাতৃভাষা নিয়েই তবে আমরা ফিরবো, আমরা এখন কবরে যাবো না, আগে মাতৃভাষার দাবি আদায় করবো, তারপর কবরে ফিরবো। তারপর নাটকের আরেকটু ঘটনা আছে, আমরা সেটা যাবো না। এটা অসাধারণ নাটক, একদম গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো নাটক। অনেকে অবশ্যই এটা থিম বুঝতে পারে না। ঠিক আছে, অসাধারণ সুন্দর নাটক এটা। তো এই হচ্ছে ঘটনাটা, অসাধারণ খবর। তাহলে তোমরা বলো দেখি, ভাষা আন্দোলনের প্রথম নাটক কোনটি? হ্যাঁ, অস্থির অস্থির গল্প না বলে নাটক বলবা, ঠিক আছে, যেদের নাটক। তোমরা তো বিশেষ পরীক্ষা, আবার গল্প মাথা থাকলে সমস্যা আছে। খবর ভাষা আন্দোলনের শ্রেষ্ঠ নাটক খবর, ভাষা আন্দোলনের প্রথম নাটক খবর, মনির চৌধুরী বস পাবলিক, বস পাবলিক। তাহলে এই হচ্ছে মনির চৌধুরী নাটক, এই জন্য তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নাটক। এরপর একটা দাঙ্গার ঘটনা আছে, সেটা হচ্ছে 46 দাঙ্গার ঘটনা। দাঙ্গার ঘটনাটা বলবো নাকি বলবো না, বলো, ইয়া শোনো, আমাদের তার অনেক পর আছে, শুনবেন? আচ্ছা ঠিক আছে, দাঙ্গার সঙ্গে বলে দিই, দাঙ্গার ভয়াবহ বুঝতে পারবো। আমি আগে বলেছি দাঙ্গার স্পোর্ট কিন্তু দুইটা, ঠিক আছে, যে যার কারিশমা দেখিয়েছে। আমরাও দেখিয়েছি, ঢাকার লোকেরাও দেখিয়েছে। ঢাকার লোকেরা জবাই করতেছিল আল্লাহর নাম নিয়ে, জবাই, আল্লাহু আকবার। আর কলকাতার লোকেরা মা কালীর নাম নিয়ে দিচ্ছিল বলি, একদিকে চলছে বলি, অপরদিকে জবাই। ঘটনাটা কত সাল, দাঙ্গাটা শুরু হয়েছিল 1900 কত সালে, 46 সালে দাঙ্গা। এর পরবর্তী কি ওরা করেছে, একজন ডাক্তার, সেই ডাক্তার ছিল হচ্ছে মুসলমান। ডাক্তার ছিল হিন্দু, ডাক্তার ছিল হিন্দু। সেই ডাক্তার, একজন ডাক্তার রাস্তা দিয়ে যাচ্ছিল, এই যাওয়ার ফলে কিছু মুসলমান ডাক্তারকে কি করেছে, ধাওয়া করেছে। ডাক্তারকে তারা আল্লাহু আকবার বলে কি দিবে, জবাই দিবে। কেন ডাক্তারকে জবাই দিবে, এটা ঘটনা আছে। ডাক্তারকে কেন তারা জবাই দিতে চায়, কারণ হচ্ছে ডাক্তার কিছুদিন আগে হিন্দুরা আবার একজন মুসলমানকে বলি দিয়েছে। যেহেতু হিন্দুরা মুসলমানকে বলি দিয়েছে, তাহলে নিশ্চয়ই তার প্রতিশোধ একটা কি দিতে হবে, জবাই দিতে হবে। তখন এই মুসলমানরা খুঁজতেছে কারে, এই হিন্দু ডাক্তারে। ডাক্তার যেতে রুগী দেখতে, তখন ডাক্তারে পায় হিন্দু, এই মুসলমানরা তার পিছনে ধাওয়া করে। ধাওয়া করতে 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 হিন্দু ডাক্তার একটা মুসলিম ঘরে এসে ঠাই নিয়েছে। সেই মুসলিম ঘরে আবার এক মহিলা ছিল, বুঝতে পেরেছো? তার আবার সন্তান ভীষণ অসুস্থ ছিল। এক সন্তান ছিল অসুস্থ, আরেক সন্তান কি, যেই ছেলেটাকে গতকাল হত্যা করেছে সেই ছেলে কিন্তু তারই সন্তান ছিল, তারই ছেলে ছিল। তো পরবর্তীতে যখন মুসলমানরা এই ডাক্তারকে খুঁজতেছে খুঁজতেছে, মারবে মারবে, পরবর্তীতে কি করলো,
এই ডাক্তারকে এই মহিলা সেভ করলো, তার যে বিছানা আছে সেই বিছানার মধ্যে তাকে শোয়া ঘুমায় রাখলো। মুসলমানরা খুঁজতে খুঁজতে তার ঘরে গিয়ে জিজ্ঞাসা করলো, একটা ডাক্তারকে আপনারা পেয়েছেন? তখন সেই মহিলা বললো যে না পাই না। পরে ওখানে কে শুয়ে আছে? ওখানে সে শুয়ে আছে আমার সন্তান। পরবর্তীতে যখন সব মুসলমানরা চলে গেল, ডাক্তার বেঁচে গেল, তখন মহিলা জানলো, মহিলার কাছ থেকে ডাক্তার জানলো যে গতকালকে তার সন্তান শহীদ হয়েছে, নিহত হয়েছে। আর তার আরেক সন্তান সেই সুখেই মর্মর অবস্থা। তখন ডাক্তার বললো যে আপনার সন্তান হত্যার বদলা আপনি কেন নিলেন না? আমাকে এত কাছে পেয়ে আপনি ধরিয়ে দিলেন না কেন? তখন এই মহিলাটা বলে যে বাবা, তুমি হিন্দু ধর্ম, এটা আমার কাছে বিষয়বস্তু নয়। আমার কাছে বিষয়বস্তু তুমি একজন কি মানুষ। এই থেকে এই নাটকটার নাম হয়েছে মানুষ। একাঙ্কিকা বিষয় কি? এক অঙ্ক। এক অঙ্ক মানে হচ্ছে তুমি যদি একবার স্টেজ সাজা একবার নাটক শেষ করে ফেলে এক অঙ্ক। তোমার যদি নাটকের কাহিনী বলা হয় তাহলে আবার দুই অঙ্ক করতে হবে, নাটকের কাহিনী আরো বলা হলে তিন অঙ্ক করতে হবে। এভাবে অঙ্ক বাড়াইতে থাকলে নাটক যত বড় হয় তত অঙ্ক বেশি হয়। হুম। এই হচ্ছে বিখ্যাত বিখ্যাত নাটক। এরপর দণ্ডকারণ্য অত বেশি গুরুত্বপূর্ণ নাটক না, নষ্ট ছেলে, এটা রাজনৈতিক, এটা হচ্ছে তোমার যারা ইয়ে হয়ে যায়, ওই বামপন্থী হয়ে যায়, বামপন্থী হয়ে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে নষ্ট কারণ। এটা বলো, এটা আসে কেউ কিছু বলতে পারে না, রূপার কোটা সেটা আসে। মুখরামণি বশীকরণ, ট্যামিং, ট্যামিং মানে হচ্ছে কি বশমানো, শিউ, শিউ মানে হচ্ছে ঝগড়া নারী, ঝগড়া নারী কিভাবে বশমানো যায়, এটা শেক্সপিয়ারের ট্যামিং অফ দ্য শিউ পড়তে পারো, অথবা মরিচ চৌধুরীর মুখরামণি বশীকরণ পড়তে পারো। এটা আসে পলাশী ব্যারাক। আজকে যে জায়গাটা তোমরা দেখতে পারো পলাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, তোমরা এখানে ডাবির বা বুয়েটের আছো, কি আছে না বলো? তোমাদের পাশে যে পলাশী আছে ওখানে একটা ব্যারাক ছিল, ওখানে একটা ব্যারাক ছিল, তোমরা কি হিস্ট্রি জানো? ওখানে একটা ব্যারাক ছিল, সেখানে বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1943 সাল 42 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকরা সেখানে থাকতো এই ব্যারাকে। ওই ব্যারাকে সৈনিকরা থাকতো, সেই জন্য এলাকার নাম হচ্ছে পলাশী। এখন আর ব্যারাকটা ওখানে নাই। ওখানে ব্যারাক ছিল, সেই ব্যারাকের মানুষের কষ্ট নিয়ে রচিত হয়েছে। আচ্ছা, মনীষ চৌধুরী তো আমরা পড়ে ফেললাম, বিখ্যাত নাটককার। বলো, আমি তোমাদের অপশন দিই, তোমরা বলো আমাদের নাটকের গুরুকে, নুরুল মোমেন না সেলিম আল দিন? নাটকের গুরুকে নুরুল মোমেন না সেলিম আল দিন? নাটকের গুরু হচ্ছে নুরুল মোমেন। হ্যাঁ, আর নাট্যাচার্য কে? নাট্যাচার্য কে? সেলিম আল দিন। Good. এবার আমরা হচ্ছে রশিদ করিম বলবো। রশিদ করিম একটা আমাদের কেন পরীক্ষা আসে? রশিদ করিমের বিশেষ করে উত্তম পুরুষ আসে, উত্তম পুরুষ হচ্ছে দেশভাগের, তাই এটা একটু পরীক্ষা আসে। আর আমার যত গ্লানি, এটা হচ্ছে 19 মুক্তিযুদ্ধের, তাই এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের আমার যত গ্লানি। এখানে যে একটি ঐতিহাসিক সামাজিক রাজনৈতিক ঐতিহাসিক প্রেক্ষাপট নেই, বংশাল লিখেছে ডাইরেক্ট, এটা হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের উপর রচিত। এখানে যে নায়ক থাকে, সে নায়ক প্রচুর টাকা পয়সা ইনকাম করে, সমস্ত মুক্তিযুদ্ধে সবাই যখন শহীদ হয়, জীবন